একই সাথে নষ্টা এবং চরিত্রহীন একটা মেয়েকে বিয়ে করার জন্য ধন্যবাদ। কে আপনি? আপনার বিবাহিত স্ত্রী অনিকাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন কে আমি। ও সরি, অনিকাকে কি নাম বলে জিজ্ঞাসা করবেন? নামটা তো বলা হলো না। বলবেন রিফাত ফোন দিয়েছিল। ফোনে কথা বলা অবস্থায় তুহিনের হাত থেকে মোবাইলটা ফ্লোরে বিছানার কার্পেটের পরে পরপর 3টি ড্রপ খোলে। ঘড়িতে সম্ভবত রাত 12টা বাজে। অন্য অন্য রাত হলে রাত 12টায় সবাই ঘুমিয়ে যেত, পুরো বাড়ি হয়ে যেত নিস্তব্ধ। রাতটা অন্য অন্য রাতের মতো নয়, তুহিনের বাসর রাত। পুরো বাড়িতে কেউ ঘুমায়নি, সবাই ভিন্ন ভিন্ন প্রসঙ্গ নিয়ে গল্প করছে। ফ্লোরে কার্পেট বিছানো ছিল বলে মোবাইলটা পড়ার সময় শব্দটি কেউ খেয়াল করেনি। তুহিন ফ্লোর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনটা বন্ধ হয়ে গেছে। খোকা, কি হয়েছে? কোনো সমস্যা? তুহিনের মা রাবেয়া বেগমের প্রশ্নে তুহিন চমকে উঠল। ফোনে কথা বলা অবস্থায় তুহিনের হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, এই ব্যাপারটি রাবেয়া বেগমের চোখ এড়ায়নি। তিনি পেছন থেকে ঘরে তুহিনের পাশে এসে দাঁড়ালেন। তুহিন অপ্রস্তুত গলায় বলল, না মা, তেমন কিছু হয়নি। ফোনটা হালকাভাবে ধরা ছিল, তাই হয়তো পড়ে গেছে। এটা কোনো ব্যাপার নয়। রাত 12টা বেজে গেছে, ঘুমাবে না? দেখিস না বাবা, বাড়িতে কত মেহমান, ঘুম আসবে কিভাবে? রীতা, নিশি এবং পলিরা ফুল সাজানো কমপ্লিট করে ফেলেছে। তোরে যেতে বলছি সেটা জানাতেই এসেছি। তুহিন শীতল গলায় বলল, ঠিক আছে মা, আপনি ঘুমিয়ে যান, আমি যাচ্ছি। মা যেতে তুহিন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তুহিনের রুমটা দোতলায়। তুহিন সিঁড়িতে পা রাখতেই একবার মনে হলো অপরিচিত নাম্বারে আসা ফোন নাম্বারটি ব্যাপারে মাকে জানানো উচিত। জানালে মা কি মনে করবে? কষ্ট পাবে না তো? খুব কষ্ট। মাকে জানানো হলো না। দুতলা বেয়ে উপরে ওঠার সিঁড়ির সাথে দুটো টব রয়েছে। দুটো টবে পাতাবাহারের গাছ লাগানো। লাইটিংয়ের কারণে টবগুলো অসম্ভব সুন্দর লাগছে। তুহিন সিঁড়ি বেয়ে দোতলায় এসে সোজা নিচের রুমে ঢুকলো। গোলাপ ফুলের ঘ্রাণ আসছে, কড়া ঘ্রাণ। গোলাপের ঘ্রাণ এত কড়া হতে পারে তুহিনের তা জানা ছিল না। পুরো রুমটায় গোলাপ ছাড়া গাঁদা, টগর, লিলি ফুল দিয়ে সাজানো হয়েছে। আশ্চর্য, গোলাপের কড়া ঘ্রাণে অন্য ফুলগুলো ঘ্রাণহীন মনে হচ্ছে। গাঁদা ফুলের মালাটাও খাটের চারিদিকে এমনভাবে সাজিয়েছে, খাটে বসে থাকা অনিকা ঘোমটা দেওয়া মাথাটা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অনিকা তুহিনের উপস্থিতি টের পেয়ে সামনের দিকে ঘুরে বসলো। ঘুরতে মাথার ঘোমটাটা সরে গেল। তুহিন অনিকার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। অনিকাকে অসম্ভব সুন্দর লাগছে। মাঝরাতে আকাশের আবছাগুলো সরে গিয়ে হঠাৎ হঠাৎ চাঁদ দেখা গেলে যেরকম সুন্দর লাগে সেরকম সুন্দর। অনিকাকে এতটা সুন্দর কেন লাগছে? হয়তো বাসর রাতে, পৃথিবীর একমাত্র রাত যে রাতে চোখের দৃষ্টিভঙ্গি নিজের থেকে সব কিছু সৌন্দর্য মণ্ডিত করে তোলে। তুহিন অনিকার চোখের দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকালো। বাসর রাতে স্বামী তার স্ত্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে, দৃশ্যটা ছবির মতোই সুন্দর। তুহিনের চোখ ফিরাতেই ইচ্ছে করছে না। কোনো মেয়ের প্রতি তুহিনের আগে কখনো এমনটা অনুভব হয়নি। নিশি তুহিনের বেস্ট ফ্রেন্ড, অথচ তুহিন নিশির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। গত বুধবার নিশির বার্থডে ছিল। বার্থডের প্রোগ্রাম শুরুতেই নিশি ফ্রেন্ড সার্কেল সবাই এসেছিল, শুধু তুহিন আসেনি। তুহিন দুঃসম্পর্কের এক খালাতো ভাইয়ের জরুরি রক্তের প্রয়োজন ছিল। তুহিন রক্ত দিতে যাওয়ায় বার্থডে প্রোগ্রামে ঠিক সময়ে উপস্থিত হতে পারেনি। বার্থডে প্রোগ্রামে প্রথমে তুহিনকে না দেখে নিশি সামান্য রাগ করলো। যখন ফোন দিয়ে তুহিনের ফোন বন্ধ পেল, তখন রাগের মাত্রা বহুগুণ বেড়ে গেল। তুহিন রক্ত দেওয়া শেষ করে বার্থডে প্রোগ্রামে উপস্থিত হলো। যখন হলো তখন প্রোগ্রাম শেষ পর্যায়ে। প্রোগ্রামে নিশির ফ্রেন্ড সার্কেল ছাড়া নিকট আত্মীয় সবাই এসেছে। মানুষজনের কারণে বাসার ড্রয়িং রুমে ভিড় লেগে গেছে। তুহিন ভিড় ঠেলে নিশির সামনে গিয়ে দাঁড়ালো। নিশি কঠিন গলায় বলল, প্রোগ্রামে আসছিস কেন? আমি তোর কে? নিশি, শোনো। কি শুনবো আমি? আমাকে শুনতে হবে না, সত্যিকারও বলো, তুই প্রোগ্রামের তারিখ ভুলে গেছিলি কি না? নিশির রাগ বহুগুণে বেড়ে যায়। বার্থডে প্রোগ্রামে আসা সকল মেহমানদের সামনে সে তুহিনের সাথে চেঁচামেচি করে। অন্য সময় হলে তুহিন চুপ করে থাকতো। এখন চুপ করে থাকার সময় না। চুপ করে থাকলে রাগের মাত্রা আরও বাড়বে। নিশির রাগ ভাঙানোর জন্য সত্যিটা জানানো দরকার। তুহিন মাথা নিচু করে শীতল গলায় বলল, নিশি, মানবতার কল্যাণে আমাকে ছুটে যেতে হয়েছিল। একজন রোগীর চেয়ে তোমার বার্থডে প্রোগ্রামটি নিশ্চয়ই বেশি গুরুত্বপূর্ণ নয়? তুহিনের কথা শুনে নিশির সাথে সাথে চেঁচামেচি থামিয়ে দিল। নিশি একবার তুহিনের দিকে তাকাচ্ছে, আর একবার নিচের দিকে। প্রোগ্রামে আসা সব মানুষের এক মুহূর্তে নীরবতা চলে এসেছে। নিশি খানিকের সময় নীরব থেকে বলল, ঠিক আছে, মানছি তোর কোনো দোষ নেই, কিন্তু? কিন্তু কি? নিশি থেমে থেমে বলল, তুই আমার চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছিস কেন? আমি কি তোর অপরিচিত কেউ? অপরিচিত মানুষরাও তো কথা বলার সময়
একজন অপরজনের চোখের দিকে তাকিয়ে বলে, কি বলে না, নাকি মিথ্যে বললাম? সবসময় খেয়াল করছি তুই আমার সামনে আসলেই মাথা নিচু করে কথা বলিস, কারণটা কি জানতে পারি? সেদিন নিশির কথা শুনে তুহিন তার মাথা আগের চেয়েও আরও বেশি নিচু করে ফেলেছিল। তুহিনের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছিল, কিন্তু আজকের অনিকার চোখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে তার অস্বস্তি লাগছে না। অনিকাকে পৃথিবীর অন্য 10টি মেয়ের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে হাজার বছরের পরিচিত একজন মানুষ বিছানায় বসে আছে। তুহিন ভাবল, অনিকা আমার বিবাহিত স্ত্রী। আমার আত্মবিশ্বাস এই মেয়েটি নষ্টা বা চরিত্রহীন হতে পারে না। তুহিনের মনে এক ধরনের সূক্ষ্ম যন্ত্রণা তৈরি হলো। যে ভাবনাগুলো যন্ত্রণা তৈরি করেছে সেগুলো হলো অপরিচিত নাম্বারে ফোন দিয়ে যে লোকটি নিজেকে রিফাত নামে পরিচয় দিয়েছে, লোকটা কি সত্যি অনিকার পরিচিত? অনিকাকে জিজ্ঞাসা করা দরকার, কি বলে কথা শুরু করা যায়। নাম জিজ্ঞাসা করে যেতেই পারে, নাম তো জানি, জানলেই কি হয়েছে। পারিবারিক পছন্দের বিয়ে, এই হিসাবে মেয়েটি অপরিচিত, নাম জিজ্ঞাসা করে কথা শুরু করে যেতেই পারে। নাম কি তোমার? অনিকা চুপ করে বসে আছে, তার চোখে অপেক্ষার সংকেত। আরেকবার জিজ্ঞাসা করলে তবেই নামটি বলবে, তাই অপেক্ষা করছে। তুই দ্বিতীয়বারের মতো ক্ষীণ স্বরে বলল, নাম জিজ্ঞাসা করছিলাম, জানতে পারি? আনিকা। শব্দটি বললে গিয়ে গলার স্বর আটকে গেল। তুহিন বলল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? অনিকা বলল, হুম। আমাকে দেখে ভয় পাচ্ছ, নাকি অন্য কোনো কারণে? জানি না। তুহিন বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের দুজনের মাঝে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এর মাঝে ভয়ের সম্পর্ক থাকে না, থাকে অধিকার এবং ভালোবাসার সম্পর্ক। অনিকা মাথা নিচু করে তুহিনের কথা শুনছে। তুহিন সামান্য কিছু কথা বলে ঘেমে গেল। কিছুক্ষণ থেমে থেকে বলল, স্বামী হিসেবে স্ত্রীর ভালোবাসা এবং সর্বোচ্চ অধিকারের স্বাধীনতা তুমি সবসময় পাবে। তুমি নিজেকে স্বাধীন মনে অজানা কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারো। আমার কাছে তোমার সকল কথা বিন্দুমাত্র টেনশন ছাড়াই শেয়ার করতে পারো। বিয়ের আগে মেয়েরা যতটা সাহসী এবং চঞ্চল প্রকৃতির হোক না কেন, বাসরাতে মেয়েদের চরিত্র বিপরীত বৈশিষ্ট্য ফুটে ওঠে। পৃথিবীর প্রতিটা মেয়ের ভিতরে এক ধরনের অস্থিরতা ও ভয় কাজ করে। তবে অনিকাকে দেখায় বোঝা যাচ্ছে তার ভিতরে অস্থিরতা দূর হয়ে গেছে। অনিকা সহজ গলায় বলল, আপনার কপাল বেয়ে ঘাম পড়ছে, আর আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? তুহিন কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তুহিন বুঝতে পারেনি। সে সামান্য লজ্জা পেয়ে কপালের ঘাম মুছে বলল, না, খুব বেশি চিন্তা নেই। তবে? অনেকে আগ্রহ নিয়ে বলল, তবে কি? তুহিন মোবাইলে পাওয়ার বাটন অন করলো। মোবাইলটি অন হতে পুরো 1 মিনিট লাগলো। এই 1 মিনিটে তুহিন ফোনটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মোবাইল অন হওয়ার সাথে সাথে অনিকা বলল, দেখো তো ফোন নাম্বারটা চিনতে পারো কি কি না? না, কার নাম্বার? আমাকে কেন দেখাচ্ছেন? ঠিক আছে, নামটা বলছি। নামটা পরিচিত হলে নামটা বলার সাথে সাথেই চিনতে পারার কথা। রিফাত নামের একটি ছেলে ফোন দিয়েছিল। অনিকা, সত্যি করে বলো, রিফাতের সাথে তোমার কিসের সম্পর্ক? অনিকা, সত্যি করে বলো, রিফাতের সাথে তোমার কিসের সম্পর্ক? আজকের রাতটা তাদের বাসর রাত। এই রাত্রিতে দুজন দুজনকে নিয়ে ব্যস্ত থাকার কথা। দুজনের মাঝে রিফাত আসলো কোথা থেকে? অনিকা কিছুই বুঝতে পারছে না। অনিকা প্রথমবারের মতো তুহিনের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। তুহিনের চোখে একই সাথে বিশ্বাস অবিশ্বাসের খেলা করছে। সে অনিকার জবাব শোনার জন্য গভীর আগ্রহ অপেক্ষা করছে। অনিকা দৃষ্টি আরও কঠিন করে বলল, রিফাতটা কে? আপনি বলেন। আমি রিফাতকে চিনব কিভাবে? আমি কিভাবে বলবো রিফাতকে? অথবা তাকে চিনব কিভাবে? বলার তো কথা তোমার। নামটি যদি অপরিচিত হয় তাহলে তোমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? তুহিনের কথা শুনে অনিকা বিস্মিত হলো। অনিকা বিস্ময় ঢেকে রাখার কোনো চেষ্টা করে বিভ্রান্তির স্বরে বলল, খোঁজ নিয়ে দেখেন রিফাত নামের লোকটি পরিচিত কেউ কি না, আর আমার সম্পর্কে কি এমন কথা বলছে যার জন্য আপনি আমাকে সন্দেহ করছেন? রিফাত নামে পরিচয় দেওয়া ছেলেটা ফোন দিয়ে তুহিনকে যা কিছু বলেছে তুহিন অনিকার কাছে হুবহু বর্ণনা দিল। পাশের রুমটি তুহিনার বড় বোন তাহমিনার। তাহমিনার বিয়ে হয়েছে 5 বছর। বিয়ের পর রুমটা খালিই থাকে। তাহমিনার শ্বশুরবাড়ি দূরে হওয়ায় কোনো বিশেষ প্রোগ্রাম ছাড়া বাবার বাড়িতে আসে না। আসলে খালি রুমটাতে থাকেন। তুহিনের বিয়ে, ভাইয়ের বিয়ের প্রোগ্রাম পৃথিবীর সকল বোনের জন্য গুরুত্বপূর্ণ। তহমিনার বিয়ে 2 দিন আগেই চলে এসেছে। সারাদিন ব্যস্ততায় ক্লান্ত পাশের রুমে শুয়েছিল। তুহিন আর অনিকার কথা কাটাকাটির শব্দ শুনে শোয়া থেকে উঠে এসে তুহিনের রুমে ঢুকলো। হঠাৎ বোনকে দেখে তুহিন আমতা আমতা করে বলল, আপু, তুমি ঘুমাও
যাওনি? তোদের কথার শব্দ শুনে কি ঘুমানো যায়? সারা রাত কত রকম পারেশানিতে ছিলি, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি? তা না, উল্টো দুজনে ঝগড়া করছিস। তুহিন ক্ষীণ গলায় বলল, কই ঝগড়া করছি না তো, এমনিতেই। তহমিনা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এমনিতে কি? তুহিন হাত বাড়িয়ে মোবাইলটা বোনের কাছে দিল। তহমিনা বলল, আমি মোবাইল দিয়ে কি করব? তাহমিনাকে কিছুই করতে হলো না। তুহিন কল লিস্টে নাম্বারটা দেখিয়ে অপরিচিত নাম্বারে আসা ফোনটির ব্যাপারে বোনকে বলতেই তহমিনা বলল, বাড়িতে এত মেহমান, সবাই জানলে ব্যাপারটা কোন পর্যায়ে যাবে বুঝতে পারছিস? জানি না আপু, আমার কি করা উচিত সত্যি বুঝতে পারছি না। তুহিন এবার গলা নামিয়ে চুপ হয়ে গেল। তহমিনা কিছুক্ষণ চুপ করে বলল, একটা সম্পর্ক শুরু এবং শেষ দুটোর মূল ভিত্তি বিশ্বাস। তুই সঠিক প্রমাণ পাওয়ার আগে মেয়েটাকে অবিশ্বাস করছিস কেন? সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত তোরে অবশ্যই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে। সম্পর্ক নিয়েই টিকিয়ে রাখতে হয়। অনেকে এমন ধরনের মেয়ে হতে পারে না, এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, তুই এখন বারান্দায় যা, আমি অনিকার সাথে কথা বলে দেখছি। তুহিন বারান্দায় এসে দাঁড়ালো। তাহমিনা অনিকার সাথে কী কথা বলছে তা স্পষ্ট শুনতে পাচ্ছে না, তবে তার মনে সামান্য স্বস্তি ফিরে এসেছে। তুহিন মোবাইলটির ডিসপ্লের দিকে তাকিয়ে ভাবলো, নাম্বারটাতে ফোন দিয়ে রিফাত নামের লোকটার সাথে কথা বললে কেমন হবে? অনিকাকে সে কিভাবে চেনে জানতে চাইলে বলবো তো? অবশ্যই বলবে, বলা উচিত, কেন বলবে না? আপনার ডায়ালকৃত নাম্বার এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তুহিন পরপর 5 বার ট্রাই করলো, প্রতিবারে এই কথাটি শুনতে হলো। সেই মানুষটা নিজের নাম বলে দিয়েছে, সে ফোন বন্ধ রেখেছে কেন? নাম বলে দেয় মানুষটার নাম্বার বন্ধ করে নিজকে লুকাতে চাইছে না তো? নিজের পরিচয় সব গোপন রাখতে চাইলে নামটি না বললেই পারত। লোকটি কি তাহলে আমার নিজের পরিচিত কেউ? কে হতে পারে? আশিককে ফোন দিয়ে দেখি, নাম্বারটি চিনতে পারে কিনা। আশিক তুহিনের কাছে কয়েকজন বন্ধুর মধ্যে একজন। তুহিন যে কোনো সমস্যায় সবার আগে আশিককে জানে। তুহিন আগে কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। সে বুঝতে পারছে না আশিকের কাছে পুরো ব্যাপারটা শেয়ার করা উচিত কিনা। আশিককে ফোন দেওয়া হলো। কিরে দোস্ত, আজকে রাতে আমাকে ফোন? ভাবিকে সময় না দিয়ে আমাকে সময় দিতে বলছে কে? আশিকের কথা শেষ হওয়ার সাথে সাথে তুহিন বলল, একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। আশিক বিষণ্ণ গলায় বলল, কি ঝামেলা? একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছিল। ফোন দিয়ে আনিকার নামে অদ্ভুত সব কথাবার্তা বলল। তুই কি একটু দেখবি নাম্বারটা আমাদের পরিচিত কারো কিনা? আশিক বলল, নাম্বারটা আমাদের পরিচিত কারো না হয়ে অনিকার পরিচিতও তো হতে পারে। তুই কিভাবে ধারণা করছিস আমাদের কারো হবে? তুহিন দীর্ঘশ্বাস নিয়ে বলল, লোকটা আমার পরিচিত হলেও হতে পারে, কারণ অনিকার পরিচিত হলে আমার ফোন নাম্বার পাওয়ার কথা নয়। ঠিক আছে, নাম্বারটি দে, আমি দেখছি। বলেই আশিক ফোনটা কেটে দিল। তুহিন একবার বারান্দার এদিক যাচ্ছে, আবার ওইদিক যাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তার ভিতর অস্বস্তি শুরু হয়ে গেছে। এই অস্বস্তির কারণ কি? অপরিচিত একজন মানুষের ফোন পেয়ে অনিকের সাথে বাজে আচরণ করায়, নাকি অন্য কোনো কারণ? ভেতর থেকে কান্না আসছে। তুহিন বারান্দা থেকে রুমে আসলো। তহমিনা অনিকার পাশে খাটে বসে আছে। তুহিন অনিকার দিকে তাকালো। অনিকার চোখ বেয়ে পানি পড়ছে। তুহিন সামান্য দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। অনিকা পাশে বসে বলতে ইচ্ছে করছে, অনিকা কাঁদবে না প্লিজ, তোমার চোখের পানি আমার হৃদয়ের যন্ত্রণাগুলি বহুদিন বাড়িয়ে দিচ্ছে। মানুষের জীবনটা কারো চোখে অনেক বড়, কারো চোখে ছোট, ক্ষুদ্র বাড়ি করার মতো। এই পার্থক্যটাই তৈরি হয় জীবনের ইচ্ছা পূরণের পূর্ণতার উপর। জীবনে কোনো ইচ্ছা অপূর্ণ থাক, এটা কেউ চায় না। তবে চলার পথে এমন অনেক পরিস্থিতি আসে যখন ইচ্ছেগুলোকে আটকে রাখতে হয়। তুহিন ইচ্ছে থাকা সত্ত্বেও অনিকার পাশে বসলো না। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে বারান্দার দিকে পা বাড়াতে আশিক ফোন আসলো। তুহিন ফোনটা রিসিভ করে আগ্রহ নিয়ে বলল, কী হলো আশিক, কিছু জানতে পেরেছিস? ওদিকে হতাশ সুর। আশিক হতাশ গলা বলল, ফোন নাম্বারটা বন্ধ, কোনোভাবেই ফোনে ঢুকতে পারছি না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কোথাও সার্চ দিয়ে এই নাম্বার দিয়ে খোলার নাম ঠিকানা খুঁজে পাচ্ছি না। তুহিন শীতল গলায় বলল, আমাদের পরিচিত সবাইকে জিজ্ঞাসা করছিস? হুম। নাম্বারটি কেউ চিনতে পারছে না। আর তুহিন শোন। তুহিন বলল, শুনছি বল। নাম্বারটা বের করা কি খুব প্রয়োজন? তুহিন বলল, হুম। এর মাঝে নির্ভর আছে একটি সম্পর্কের বিশ্বাস ও অবিশ্বাস, ভালোবাসার মেশানো হিসেব। বের করা আর কি কোনো উপায় নেই? আশিক ক্ষীণ স্বরে বলল, আছে। এই নাম্বারটি কার ভোটার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তা বের করলে খুব সহজে ফোন দেওয়া মানুষটিকে খুঁজে পাওয়া যাবে। তবে আগে থানা থেকে একটা অভিযোগপত্রের পেপার
বের করে আনতে হবে। তুহিন বারান্দা থেকে রুমে এসে আপুকে বলল, আপু, অনিকাকে কাঁদতে না কর। আপু, সত্যি বলছি, আজকে রাতে এমন একটা পরিস্থিতি তৈরি হবে ভাবতেও পারিনি। তহমিনা আনিকাকে সান্ত্বনা দিয়ে কান্না থামালেও তুহিনের অস্বস্তি থামেনি। তুহিন আনিকাকে বলল, অপরিচিত নাম্বারে আসা ফোন নাম্বারটির ব্যাপারে বাড়িতে কাউকে ততক্ষণে জানাবো না যতক্ষণ ফোন নাম্বারে মানুষটাকে খুঁজে বের করতে পারি। আনিকা, আমার মন বলছে রিফাত নামে পরিচয় দেওয়া মানুষটার সবগুলো কথা মিথ্যে ছিল। আমার মন কখনো মিথ্যে বলে না। তোমাকে প্রমিস করছি, আগামীকাল সকালে ফোন নাম্বার দেওয়া মানুষটি খুঁজে বের করে ফেলবো। বসন্তের সাত সকাল পুরো দিনটিকে প্রাণহীন মনে হয়। আজকের দিনটি ব্যতিক্রম। সকাল থেকে বাতাস শুরু হয়ে গেছে। রাতে অনিকার সাথে তহমিনা ঘুমিয়েছিল। তুহিন তহমিনার রুমে ছিল। অন্য অন্য দিন তুহিন ঘুম থেকে উঠতে দেরি হয়, আজকে হয়নি। সকাল 7টা বাজতেই ঘুম থেকে উঠে গেল। বাসার সবাই ঘুমিয়ে আছে, তাই তুহিন কাউকে না জানিয়ে সোজা আশিকের বাসায় চলে আসলো। আশিক এত সকাল সকাল তুহিন তার বাসায় দেখে বুঝতে পারলো পুরো ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। আশিক দেরি না করে তুহিনকে নিয়ে থানায় আসলো। পুরো ব্যাপারটা ওসিকে বোঝাতে অনেকক্ষণ দেরি হলো। তবে যখন ওসি ঠিকভাবে বুঝতে পারলো, বোঝার পর নাম্বারটা ডিটেলস বের করার অনুমোদন পেপারটি দিতে দেরি করলো না। তুহিন আশিককে নিয়ে সিমের কাস্টমার পয়েন্টে আসলো। তুহিন কাস্টমার পয়েন্টে পেপারগুলো সাবমিট করে বিস্মিত হয়ে গেল। তুহিন দেখলো রিফাত পরিচয়ের অপরিচিত নাম্বার সিম থেকে ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন ডিঅ্যাক্টিভ করে দেওয়া আছে। আশিক থমথমে স্বরে বলল, রিফাত পরিচয় দিয়ে যে মানুষটা তারে ফোন দিয়েছে সে পুরো কাজটি পরিকল্পিতভাবে করেছে, নয়তো রেজিস্ট্রেশন ডিঅ্যাক্টিভ করে দেওয়ার কথা নয়। কেউ যদি পরিকল্পিতভাবে কারো জীবন ক্ষতি করতে চায়, তাহলে সেই ক্ষতি থেকে কি বাঁচার কোনো উপায় আছে? তুহিন আত্মবিশ্বাসী গলায় বলল, উপায় আছে একটা। উপায়টাকে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগিয়ে সত্যটা বের করতে পারি, তাহলে দীর্ঘস্থায়ী হবে বিশ্বাস, আর ভালোবাসায় পরিপূর্ণ হবে একটি সম্পর্ক। একটি সম্পর্কের? আশিক বলল, চল বাসায় ফিরে যাই। না, আমি যাব না। যাবি না মানে? কেন যাবি না? তুহিন শঙ্কিত গলায় বলল, দাঁড়াবো কিভাবে? তুই নিজে বল। সঠিক প্রমাণ বের করতে না পারলে অনিকার সামনে কিভাবে দাঁড়াবো? আরে বোকা, টেনশন করে কি হচ্ছে? এই মুহূর্তে তোর বাসায় থাকাটা জরুরি। ফোনের এই ব্যাপারে যদি বাসার সবাই জেনে যায়, অবস্থাটা কি হবে চিন্তা করেছিস? আশিক ভুল বলেনি। তুহিন বিয়ের অনুষ্ঠানে আসা কাছের আত্মীয় এখনও অনেকেই রয়ে গেছে। এই মুহূর্তে রিফাত নামের অপরিচিত মানুষের কথাগুলো জানলে পুরোপুরি ব্যাপারটা কেউ পজিটিভভাবে নিতে পারবে না। সবার মাথায় সব চিন্তা চলে আসবে। সেই চিন্তাগুলো খুব সহজে তুহিন আর অনিকার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটি নষ্ট করে দিবে। তখন কী করবে তুহিন? সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবে তো? দুজনের বাসায় ফিরে যাওয়ার জন্য দেবপুর স্টেশন থেকে সিএনজিতে উঠল। দেবপুর হলো তুহিনদের বাড়ি থেকে সবচেয়ে কাছের স্টেশন। স্টেশনের সাথে একটি দিঘি রয়েছে। দিঘিটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেবপুর দিঘির পাড়ের বাজার। বাজার থেকে সিএনজি করে বাসায় যেতে 1 ঘন্টা লাগে। তবে সিএনজি 5 জন যাত্রী ছাড়া ছাড়ে না। তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়ার জন্য তুহিন সিএনজি রিজার্ভ করে নিল। সিএনজি দ্রুত গতিতে চলছে। ভেতরের দুজনে চুপচাপ বসে রইল। ড্রাইভাররা গাড়ি চালাতে সময় যাত্রীদের সাথে কথা বলা পছন্দ করে না। সেই ড্রাইভারও ব্যতিক্রমী। সে নিজেই কোনো শব্দ না করে গাড়ি চালিয়ে যাচ্ছে। 5 মিনিট পরেই গাড়ি তুহিনের বাসায় পৌঁছে যাবে। তুহিন হঠাৎ নীরবতা ভেঙে বলল, মামা, গাড়ি ঘুরান। গাড়ি ঘুরাবো মানে? বাসায় যাবি না? আশিকের কণ্ঠে বিরক্তির ছাপ। তুহিন উত্তেজিত গলায় বলল, না, ড্রাইভার মামা, এক্ষুনি গাড়ি ঘুরান। দেবপুর বাজারে ফিরে যেতে হবে। গাড়ি ঘুরানো হলো। হঠাৎ করে গাড়ি ঘুরিয়েছে কেন? ড্রাইভার এ জাতীয় কোনো প্রশ্ন না করে আগের মতোই চুপচাপ গাড়ি চালাচ্ছে। গাড়ি দেবপুর বাজারে এসে থামলো। আশিক তুহিনের কর্মকাণ্ড দেখে কিছুই বুঝতে না পারে কঠিন গলায় বলল, এখানে ফিরে আসার কোনো মানে হয় না। শুনি তো, কী করবি এখন? সিমের কাস্টমার সার্ভিস পয়েন্টে যাব। আবার কেন যাবি? তুহিন আত্মবিশ্বাসী গলায় বলল, দেখব আজকের দিনে এই সার্ভিস পয়েন্টে কতটা সিম ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। আশিক বলল, পাগল হয়ে গেছিস? রিফাত নামের ছেলেটি এখানে এসে সিম ডিঅ্যাক্টিভেট করাবে কেন? তুহিন শীতল গলায় বলল, আমার বাসা থেকে এই সার্ভিস পয়েন্টটা সবচেয়ে কাছের। যদি আমার পরিচিত কেউ হয়ে থাকে, তাহলে এখান থেকেই ডিঅ্যাক্টিভেট করাবে। অনিকার পরিচিত কেউ হলে কিছুই করার নেই। তবে চেষ্টা করে তো দেখতেই পারি। ঠিক বলছিস। অনিকার পরিচিত কেউ হলে ডিঅ্যাক্টিভেট করাতে এখানে আসার প্রশ্নই ওঠে না। চল দেখি আজকের দিনে যে সিমগুলি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, ডিঅ্যাক্টিভেট করা নাম্বারের লিস্ট থেকে ফোন দেওয়া নাম্বারটা মিলে কিনা। স্যার, আপনারা আবার এসেছেন কেন? বলেন, কি হেল্প করতে পারি?
সার্ভিস পয়েন্টের কর্মকর্তার কথা শোনার পরপরই আশিক বলল, আজকে সকাল থেকে এই পর্যন্ত যতটা সিম ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই লিস্ট প্রয়োজন। সরি স্যার, এই লিস্ট বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ কাস্টমারকে দেখানোর নিয়ম নেই। তুহিন বিনয়ের স্বরে বলল, ব্যক্তিগত প্রয়োজন হিসেবে যখন একটা সামাজিক বন্ধনের ভবিষ্যৎ নির্ভর করে, তখন কি সেই প্রয়োজনটাকে আপনারা বিশেষ প্রয়োজন বলবেন না? সকাল থেকে এখন পর্যন্ত মোট 3টে সিম ডিঅ্যাক্টিভেট করানো হয়েছে। সার্ভিস পয়েন্টের কর্মকর্তা ল্যাপটপ থেকে 3টে নাম্বার প্রিন্ট করে তুহিনের হাতে তুলতে তুহিনের চোখ আনন্দে ঝলমল করছে। রিফাত পরিচয় দেওয়া নাম্বারটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সিমের লিস্টে প্রথমেই আছে। তুহিনের শ্বশুরবাড়ি অর্থাৎ অনিকাদের বাড়ি দেবপুর বাজার থেকে 120 কিলোমিটার দূরে। অনিকার পরিচিত কেউ এত দূর থেকে দেবপুর বাজারে সার্ভিস সেন্টার পয়েন্টে এসে সিম ডিঅ্যাক্টিভেট করাবে না। তুহিন ভাবলো, আমার পরিচিত যেই মানুষটা এই কাজ করেছে কেন করেছে? সে তো আমার নামে মিথ্যে অভিযোগ দিতে পারতো, অনিকের নামে কেন দিল? আশিক মোটা গলা বলল, আপনাদের দরজায় লাগানো সিসিটিভি ক্যামেরার আজকের দিনে রেকর্ড করা পুরো ভিডিও ফুটেজ দেখান। সিমটি ডিঅ্যাক্টিভেট করানোর জন্য যে ছেলেটি এসেছিল তাকে দেখতে চাই, হয়তোবা দেখলেই চিনতে পারবো। সার্ভিস কর্মকর্তা চেয়ার থেকে উঠে সিসিটিভি মনিটরিং ল্যাপটপের সামনে গিয়ে বসলো। তুহিন ও আশিকও তার পিছনের দুটো চেয়ারে টেনে পাশে বসলো। সকাল থেকে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ভিডিও ফুটেজ প্রথম থেকে চালু করা হলো। ভিডিও টেনে টেনে দেখতে হলো না। ভিডিওর শুরুর 10 মিনিটের মাথায় তুহিন একই সাথে বিস্মিত ও হতভম্ব হয়ে গেল। ভিডিওতে তুহিনের পরিচিত খুব কাছের একজন মানুষকে সার্ভিস পয়েন্টে ঢুকতে দেখা গেল। সে আর কেউ নয়, তুহিনের বেস্ট ফ্রেন্ড নিশি। আশিক বরফ শীতল গলায় বলল, ভেবেছিলাম পরিচিত কোনো ছেলে বন্ধু হবে, কিন্তু নিশি নিশি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে কেন এই কাজটি করতে গেল? নিশি কী চাই? জানি না, বুঝতে পারছি না। নিশি কেন পরিকল্পিতভাবে আমার ক্ষতি চাচ্ছে? কথাগুলো বলতে গিয়ে তুহিনের গলার স্বর আটকে গেল। তুহিন এমন মুহূর্তে দেখে সার্ভিস কর্মকর্তা নিয়ে মর্মাহত হলো। চল এক্ষুনি নিশির বাসায় যাব বলে আশিক উঠে দাঁড়াল। তুহিন বলল, আমরা দুজন নয়, সাথে অনিকাকেও নিব, নয়তো অনিকাকে সন্দেহ করার কারণে অপরাধী হয়ে থাকতে হবে। পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর কাছে বিনা অপরাধে অপরাধী হয়ে থাকতে চায় না, উল্টো নিজের ভুলগুলো ঢেকে রাখতে চায়। আশিকাকে নিয়ে তুহিনের বাসায় ফিরে এসে সামান্য দেরি করল না। অনিকাকে সাথে নিয়ে নিশির বাসায় রওনা দিল। আমাকে সাথে নিয়ে কোথায় যাচ্ছেন? কি হলো বলেন, আমি সাথে গিয়ে কি করব? নিশির বাসায় পৌঁছানো আগ মুহূর্ত পর্যন্ত অনিকা তুহিনকে এ জাতীয় ছোটোখাটো প্রশ্ন করল। তুহিন কোনো জবাব না দিয়ে নিশির বাসায় এসে পৌঁছালো। নিশির বাসায় ড্রয়িং রুমটাতে বিশাল। নিশির বার্থডের দিন ছাড়া এখানে তুহিন আরও কয়েকবার এসেছে। নিশির মা তুহিনকে বলল, নতুন বউকে নিয়ে এসেছো দেখে খুশি হলাম, তোমরা বসো, আমি কফি নিয়ে আসছি। তুহিন শব্দ করে বলল, আন্টি কফি আনতে হবে না, নিশিকে ডাকুন, ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে, আপনিও বসুন। নিশিকে ডাকা হলো। নিশি তুহিনের সামনাসামনি সোফায় বসতে নিশির মা বলল, বাবা কোনো সমস্যা? তুহিন কিছু বলার আগে নিশি বলল, নতুন বউয়ের সাথে আছে। "উম, মা তুমিই বলো, সমস্যা থাকবে কেন? যাও তো, তুমি সবার জন্য নাস্তা নিয়ে এসো। তুহিনের হাতে ফোনটি সামনে এগিয়ে দিয়ে ফোনের কল লিস্টে নাম্বারটি নিশিকে দেখিয়ে বলল, এই নাম্বারে ফোন দিয়ে অনিকার নামে এসব আজে বাজে কথা বলছে কেন? নিশি চোখ বড় বড় করে বলল, আমি ফোন দিয়ে আজে বাজে কথা কেন বলতে যাব? পাশে থাকা আশিক উঠে গিয়ে বলল, ফোনটা তুমি দাওনি, তবে পুরো কল্পনাটি তোমার ছিল। এই নাম্বারের সিমটা আজকে সার্ভিস পয়েন্ট থেকে ডিঅ্যাক্টিভেট করে এসেছো, তার ভিডিও ফুটেজ দেখাবো, দেখবে ভিডিও? আন্টি ভয়ার্থ গলা বলল, নিশি কি শুনছি এসব? তুই তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ের পরবর্তী জীবনটা, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাঙাতে চাইছিস কেন? নিশির চোখের পানি ছেড়ে দিয়েছে। মুহূর্তে চোখ লাল হয়ে বলল, আমি আর তুহিন দুজনের বন্ধুত্ব তৈরি হওয়ার পর থেকে তুহিনকে আমি ভালোবেসে ফেলি। কিন্তু তুহিন? তুহিন বলল, কিন্তু কি? আমার অপরাধ কী ছিল? নিশি বলল, তুই কখনো আমাকে বন্ধুর চেয়ে বেশি ভালোবাসিস নাই, এমনকি আমার চোখের দিকে তাকিয়েও কথা বলিস নেই। শুধু আমার কেন, কোনো মেয়ে এই তার ভালোবাসার পুরুষটি অন্য কারোর সাথে বিয়ে হোক এটা চাইবে না, আমিও চাইনি। তুহিন গলা উঁচু করে বলল, নিশি তোর ধারণা ভুল। সত্যিকারে ভালোবাসলে ভালোবাসার মানুষটি কখনো কষ্ট হোক এটা চাইতে না। জানিস রাতে ফোন পাওয়ার পর বাকি মুহূর্তটা আমার কতটা কষ্টে গেছে? নিশি মাথা নিচু করে সোফায় বসে আছে। কেউ কোনো কথা বলছে না। তুহিন হাই তুলতে তুলতে বলল, বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্কের অনুভূতি সম্পূর্ণ আলাদা। তুই নিজেও বুঝতি
তোর সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের বাইরে আর কোনো অনুভূতি ছিল না। তাহলে কেন আমার সাথে এমনটা করলি? প্রকৃত ভালোবাসলে অপর মানুষটি কষ্ট হোক এটা কখনোই চাইতি না। আশিক বলল, নিশি এখন চুপ করে আছো কেন? চলো। তুহিন, এখানে বসে থাকার কোনো মানেই হয় না। তুহিন উঠে দাঁড়াতেই অনিকা বলল, যেই মানুষটি আমাকে কষ্ট না দিয়ে ভালোবাসার জন্য সঠিক প্রমাণ খুঁজতে গিয়ে এত কিছু করতে পারে, আমার বিশ্বাস এই মানুষটি নিশিকেও ক্ষমা করে দিতে পারবে। মেয়েটার জীবনটাই এমন, ভালোবাসার স্রোত তাদের জীবনটাকে এমনভাবে পাল্টে ফেলে নিজেরাও বুঝতে পারে না কোনটা ভুল কোনটা সঠিক। তুহিন দ্বিতীয়বারের মতো অনিকার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এই দৃষ্টি অনিকার কথাগুলো মেনে নিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কটি ভালোবেসে এগিয়ে নেওয়ার দৃষ্টি সম্পর্ক। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।